জাতির উদ্দেশ্যে ভাষণে আবারও যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প, জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের। হরমুজ প্রণালীতে ইরানের সাবমেরিন ও মাইন স্থাপনের কৌশল বৈশ্বিক উদ্বেগের কারণ, অগভীর পানিতে শনাক্ত করা কঠিন। ইন্দোনেশিয়ার উপকূলে 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্প, বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত, এক নারী নিহত। 53 বছরের বেশি সময় পর আবারও চাঁদের উদ্দেশ্যে নভোচারী পাঠালো যুক্তরাষ্ট্র, ঐতিহাসিক যাত্রা 4 নভোচারী। এবং আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি ম্যারাডোনার স্মৃতি বিজড়িত জন্মভিটেতে মানুষের ভিড়, চরম অর্থনৈতিক সংকটে বাড়িটি এখন অন্নদাতা। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া ইসলাম। 19 মিনিটের বক্তব্যে আবারও যুদ্ধের পক্ষে সাফাই গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস হয়েছে এবং মার্কিনরা আর হুমকিতে নেই। অন্যদিকে ট্রাম্পের বক্তব্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। মার্কিন জনগণের উদ্দেশ্যে লেখা খোলা চিঠিতে ইরানকে হুমকি হিসেবে চিত্রায়িত করার পেছনে বহিরাগত স্বার্থ কাজ করছে বলে দাবি করেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বিস্তারিত সামিউল শিহাবের রিপোর্টে। ইরান যুদ্ধে প্রতিপক্ষের সামরিক ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির চেয়ে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে বেশ চাপে রয়েছে যুক্তরাষ্ট্র। জনমত জরিপে বেশিরভাগ মার্কিন নাগরিক এই যুদ্ধের বিপক্ষে থাকলেও পুরনো যুক্তি দিয়েই জনগণকে আশ্বস্ত করার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যুক্তরাষ্ট্র সময় বুধবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পুরো 19 মিনিটেই মার্কিন সক্ষমতার কথা আবারও গর্বভরে উচ্চারণ করেন তিনি। তবে ইরান যুদ্ধ নিয়ে নতুন কোনো পরিকল্পনা বা জ্বালানি সংকট নিরসনে রূপরেখা না দিয়ে আগের বক্তব্যেরই পুনরাবৃত্তি করেন ট্রাম্প। শুরুতেই ইরানের নৌ ও বিমান বাহিনী ধ্বংসের দাবি করে 2-3 সপ্তাহের ভেতরেই তাদের অভিযান শেষ করার ইঙ্গিত দেন তিনি। ট্রাম্প বলেন, তেহরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও ড্রোন হামলার সক্ষমতা নাটকীয়ভাবে খর্ব হয়েছে। যুদ্ধে আরব মিত্রদের সহায়তার প্রশংসা করে তিনি আরো বলেন, ইরান এসব অনেক দেশের ওপর হামলা চালিয়েছে। এতে স্পষ্ট হয় ইরানের কখনোই পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়। যুক্তরাষ্ট্র ও বিশ্বের নিরাপত্তার জন্য ইরান যুদ্ধ প্রয়োজন ছিল বলেও মন্তব্য করেন ট্রাম্প। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের শিশু ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই যুদ্ধ সফল বিনিয়োগ বলে দাবি করেন প্রেসিডেন্ট। অন্যদিকে নিজেদের সামরিক সক্ষমতার জানান দিতেই ট্রাম্পের ভাষণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ইসরায়েল লক্ষ্য করে আরও কয়েক দফা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তেহরান। পাল্টা ইসরায়েলি হামলায় লারিস্তান ও মিয়ানোতে 9 জন নিহত হয়। গুপ্ত হত্যার চেষ্টায় গুরুতর আহত হন ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি। অন্যদিকে বিশ্ব জ্বালানি পরিবহন ব্যবস্থা স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের অবস্থান থেকে পিছু হটেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। হরমুজ খুলে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, এই নৌপথ যারা ব্যবহার করে তাদেরই এগিয়ে আসতে হবে। এমন পরিস্থিতিতে সিরিয়ার স্থলপথ ব্যবহার করে তেল রপ্তানি শুরু করেছে ইরাক। হরমুজ প্রণালী নিয়ে আলোচনায় চীনকে আরও সক্রিয় হতে হবে বলেও আহ্বান জানিয়েছেন ফরাসি নৌপ্রধান অ্যাডমিরাল নিকোলা ভজুর। এদিকে যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে ট্রাম্প এমন দাবি করলেও সংকটে রয়েছে মার্কিন নাগরিকরাও। ইতিমধ্যেই গত 4 বছরের মাঝে দেশটিতে জ্বালানির দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সামিউল শিহাব, আরটিভি। বিশ্ব জ্বালানি সরবরাহের লাইফলাইন হরমুজ প্রণালীতে ইরানের মিজেট সাবমেরিন ও মাইন স্থাপনের কৌশল বৈশ্বিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অগভীর পানিতে এসব সাবমেরিন শনাক্ত করা কঠিন হয় যুক্তরাষ্ট্রের মতো বড় শক্তির জন্য, তা বড় চ্যালেঞ্জ। এ অসম যুদ্ধ কৌশল যে কোনো মুহূর্তে বিশ্ব অর্থনীতি ও তেলের বাজারে ভয়াবহ বিপর্যয় নামিয়ে আনতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। বিস্তারিত জানাচ্ছেন ইমরুল হাসান। মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী ঘিরে তৈরি হচ্ছে এক অদৃশ্য যুদ্ধক্ষেত্র। বিশ্ব জ্বালানি সরবরাহের লাইফলাইন হিসেবে পরিচিত এই সংকীর্ণ প্রণালী এখন পরিণত হয়েছে এক ভয়ঙ্কর মেরিটাইম ট্র্যাপে। আর এই পুরো কৌশলের পেছনে রয়েছে ইরানের গোপন কিন্তু মারাত্মক এক অস্ত্র, মিজেট সাবমেরিন।
বিশেষজ্ঞরা বলছেন ইরান তার ছোট আকারের কিন্তু অত্যন্ত কার্যকর সাবমেরিন বহর ব্যবহার করে এমন এক যুদ্ধ কৌশল নিয়েছে যা বড় শক্তিগুলোকেও চ্যালেঞ্জে ফেলতে পারে। এই সাবমেরিনগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত হলো গাদির ক্লাস সাবমেরিন। এগুলোর ক্ষমতা ভয়ঙ্কর, অগভীর পানিতে সহজে লুকিয়ে থাকতে পারে, ফলে উন্নত মানের শব্দ প্রযুক্তিও অনেক সময় এগুলো শনাক্তে ব্যর্থ হয়। কিন্তু শুধু লুকিয়েই থাকা নয়, এই সাবমেরিনগুলো সরাসরি টর্পেডো হামলা চালাতে সক্ষম। আরও ভয়ঙ্কর বিষয় হলো এগুলো সমুদ্র পথে নৌ মাইন পেতে রাখতে পারে, আর একবার যদি এই মাইনগুলো স্থাপন করা হয় তাহলে আন্তর্জাতিক জাহাজ চলাচল কার্যত থমকে যেতে পারে। বিশ্ব বাণিজ্যের একটি বড় অংশ এই প্রণালী দিয়ে চলাচল করে, তাই কয়েকদিনের জন্যও এটি বন্ধ হলে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধাক্কা লাগতে পারে বলে সতর্ক করেছেন বাজার বিশ্লেষকেরা। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে তাদের নৌ ও বিমান শক্তি মোতায়েন করে রেখেছে। যুদ্ধ বিমান, হেলিকপ্টার, নজরদারি প্রযুক্তি সবই রয়েছে তাদের বহরে। কিন্তু ইরানের এই অদৃশ্য সাবমেরিনগুলো পানির নিচ থেকে হামলা চালাতে পারে, যার শনাক্ত করা তাদের জন্য অত্যন্ত কঠিন। ফলে প্রচলিত সামরিক শক্তি দিয়েও এগুলোকে মোকাবেলা করা সহজ নয়। শুধুই সাবমেরিন নয়, ইরান মোবাইল মিসাইল সিস্টেমও ব্যবহার করছে, যা দ্রুত স্থান পরিবর্তন করতে পারে। এর ফলে আকাশপথ থেকেও এসব লক্ষ্যবস্তু ধ্বংস করা কঠিন হয়ে পড়ে। এই পুরো কৌশলকে বলা হয় অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার, অর্থাৎ তুলনামূলক দুর্বল শক্তি ভিন্নধর্মী কৌশল ব্যবহার করে শক্তিশালী প্রতিপক্ষকে চাপে ফেলা। বিশ্লেষকদের মতে এই কৌশল ব্যবহার করে ইরান খুব কম সম্পদ দিয়ে বিশাল প্রভাব ফেলতে পারছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে যদি বড় ধরনের কোনো সংঘাত শুরু হয় তাহলে বিশ্ব বাজারে তেলের দাম হু হু করে বেড়ে যেতে পারে, কারণ মধ্যপ্রাচ্যের বিপুল পরিমাণ তেল এই পথ দিয়েই বিশ্বে রপ্তানি হয়। সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত স্পর্শকাতর। বাইরে থেকে শান্ত মনে হলেও পানির নিচে চলছে নীরব যুদ্ধের প্রস্তুতি। যে কোনো মুহূর্তে এই অদৃশ্য সাবমেরিনগুলো হয়ে উঠতে পারে বৈশ্বিক সংকটের কারণ। প্রশ্ন এখন একটাই, এই অদৃশ্য শক্তির বিরুদ্ধে কি প্রস্তুত বিশ্ব, নাকি হরমুজ প্রণালী খুব শিগগিরই পরিণত হতে যাচ্ছে এক ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে, যেখানে চোখে দেখা যায় না কিন্তু প্রতিটি মুহূর্তে লুকিয়ে থাকে বিস্ফোরণের আশঙ্কা? ইমরুল হাসান, RTV। পাকিস্তানের নাগরিকদের জন্য সাময়িকভাবে অন অ্যারাইভাল ভিসার সুবিধা স্থগিত করেছে কাতার। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দোহায় অবস্থিত পাকিস্তান দূতাবাস। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগে থেকে ভিসা না নিয়ে কাতারে পৌঁছালে পাকিস্তানিরা ইমিগ্রেশন কাউন্টারে ঢুকতে বাধা বা ঝামেলায় পড়তে পারেন। এ লক্ষ্যে একটি নতুন ভ্রমণ নির্দেশিকাও জারি করা হয়েছে। কাতারে যেতে ইচ্ছুক ভ্রমণকারীদের দাপ্তরিক মাধ্যমগুলোর সংবাদের দিকে নজর রাখতে এবং ভ্রমণের আগে কাতারের সংশ্লিষ্ট কর্মকর্তা বা ভিসা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। দেশটিতে যাওয়ার আগে প্রয়োজনীয় সব তথ্য যাচাইয়ের অনুরোধ জানিয়ে নাগরিকদের সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে দোহার পাকিস্তানি দূতাবাস। ইন্দোনেশিয়ার উপকূলে 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর পরপরই আরও দুটি ছোট ছোট ভূকম্পন অনুভূত হয়। এতে এখন পর্যন্ত এক নারী নিহত হয়েছে। ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে সেখানে সুনামি সতর্কতা জারি করে হাইওয়ে ভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র। তবে ঘণ্টা দুয়েক পরই সেই সতর্কতা তুলে নেওয়া হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে টার্নাটে শহরের উপকূলে নর্দার্ন মলুকা সাগরে ভূমিকম্প আঘাত হানে। প্রাথমিকভাবে ভূমিকম্পের তীব্রতা 7.8 বলা হলেও পরে তা 7.4 মাত্রায় নামিয়ে আনা হয়। ভূমিকম্পে দেশটির বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডির একটি গোলাবারুদ ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে 13 বেসামরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 57 জন। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, বুজুম্বুরায় মুসাগায় অবস্থিত ওই গোলাবারুদের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বিস্ফোরণের তীব্রতায় ক্ষতিগ্রস্ত হয় আশেপাশের বহু ঘরবাড়ি ও যানবাহন। ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত এই ঘাঁটিতে পানির স্বল্পতা থাকায় উদ্ধার কাজও ব্যাহত হয়। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট এভারেস্ট এন্দাশিয়ামিয়ে। অন্যদিকে সাধারণ মানুষকে অবিস্ফোরিত গোলাবারুদ স্পর্শ না করে দ্রুত রিপোর্ট করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
53 বছরেরও বেশি সময় পর আবারও চাঁদের উদ্দেশ্যে নভোচারী পাঠালো যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার মার্কিন মহাকাশ সংস্থা নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে ওরিয়ন ক্যাপসুলে চড়ে ওই ঐতিহাসিক যাত্রা শুরু করেন 4 নভোচারী। আর্টিমিস 2 মিশনের এই নভোচারীরা হলেন নাসার রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ এবং কানাডিয়ান স্পেস এনজেসিম জেরিমে হ্যানসেন। উৎক্ষেপণের 24 ঘন্টার মধ্যে এই ক্যাপসুল নির্দিষ্ট কক্ষপথে পৌঁছাবে। সেখানে নানান পরীক্ষা নিরীক্ষার পর সবকিছু ঠিকঠাক থাকলে চাঁদে যাওয়ার সবুজ সংকেত পাবে নভোযানটি। 10 দিনের এই মিশনে চাঁদের চারপাশ ঘুরে আবারও পৃথিবীতে ফিরে আসবেন নভোচারীরা। মানুষবাহী এই পরীক্ষামূলক যাত্রার মূল লক্ষ্য চাঁদের নিয়মিত যাতায়াত শুরু করা। 2028 সালের মধ্যে আবারও চাঁদের দুর্গম দক্ষিণ মেরুতে নভোচারী পাঠানোর পরিকল্পনা রয়েছে নাসার। আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার স্মৃতি বিজড়িত জন্মভিটেতে এখনো শত শত মানুষের ভিড় জমে। তবে তা ম্যারাডোনার স্মৃতি এক নজর দেখার জন্য নয়, বরং একবেলা খাবারের আশায়। মূলত ক্ষুধার্ত মানুষের পেটে দুমুঠো খাবার তুলে দিতেই বাড়িটি পরিণত করা হয়েছে লঙ্গরখানায়। বিস্তারিত জানাচ্ছেন কাজী মাহিম হাসান। ফুটবল ইতিহাসে অনেক রথী আসবে, আবার কালের বিবর্তনে হারিয়েও যাবে। তবে থেকে যাবে কিছু নাম, যার মধ্যে অন্যতম দিয়াগো আর্মান্দো মারাদোনা, যার পায়ের জাদুতে মুগ্ধ হয়েছিল পুরো বিশ্ব। 1986 সালে বিশ্বকাপ জিতিয়ে নিজের দেশকে গৌরবের শিখরে তুলেছিলেন। সেই কিংবদন্তির জন্ম হয়েছিল একেবারেই সাধারণ ঘরে, বুয়েন্স আয়ার্সের দরিদ্র শহর ভিলা ফিওরিতোতে, যা এক নজর দেখার জন্য দেশ বিদেশ থেকে ভিড় জমান ভক্তরা। কিন্তু সময়ের পরিক্রমায় সেই বাড়ির চিত্র এখন একেবারেই ভিন্ন। যেখান থেকে বেড়ে উঠে আর্জেন্টাইনদের উৎসব ও গৌরবের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন ম্যারাডোনা, সেই বাড়ি এখন ক্ষুধার্ত মানুষদের একবেলা খাবারের উৎস হয়ে দাঁড়িয়েছে। প্রতি সপ্তাহে দেখা যায় শত শত মানুষের দীর্ঘ লাইন। মূলত 2020 সালে মারাদোনার মৃত্যুর পর বাড়িটি আর তার পরিবারের মালিকানায় নেই। গত 1 মাস ধরে বাড়িটির মালিক উঠানটি ছেড়ে দিয়েছেন স্বেচ্ছাসেবকদের জন্য। তারা এখানে একটি অস্থায়ী লঙ্গরখানা চালু করেছেন। ফলে বাড়ির সামনে দেখা যায় দীর্ঘ লাইন, মানুষের হাতে পাত্র, ভেতরে চলছে রান্নার ব্যবস্থা। 2021 সালে আর্জেন্টিনা সরকার এই বাড়িটিকে জাতীয় ঐতিহাসিক স্থান হিসেবে ঘোষণা করেন। তবে বাস্তবতা বলছে ঐতিহ্য চেয়ে এখন বেশি জরুরি খাবার, যা মানুষের ক্ষুধা নিবারণের জায়গা হয়ে দাঁড়িয়েছে। দেশটির সামগ্রিক অর্থনীতিতে কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে। সরকারের তথ্য অনুযায়ী 2024 সালের প্রথমার্ধে দারিদ্রতার হার ছিল 52.9%, যা 2025 সালের দ্বিতীয়ার্ধে কমে দাঁড়িয়েছে 28.2%। মুদ্রাস্ফীতিও উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে এর উল্টো দিকও আছে। সরকার কাঠামো ব্যয় ও সংকলন নীতির কারণে অনেক মানুষের চাকরি কমেছে, ভর্তুকি কমে যাওয়াতে তাদের ক্রয় ক্ষমতা কমে গেছে। ফলে বাস্তব জীবনে অনেক মানুষ এখন সংগ্রাম করছে। এই লঙ্গরখানাটি পরিচালনা করছেন জাকব লিয়ান্ড্রো ফাবিয়ান আলভারেজ। তিনি জানান, ছোটখাটো কারখানা বন্ধ হয়ে যাওয়ায় এলাকায় কাজের সুযোগ কমেছে, তাই কাজ হারিয়ে মানুষ এখন খাবারের জন্য লাইনে দাঁড়াচ্ছেন। ম্যারাদোনা নামটি আজও মানুষের আবেগ। এক সময় যে বাড়ি থেকে বিশ্ব ফুটবলের এই মহাতারকার যাত্রা শুরু হয়েছিল, আজ সেই বাড়ি হয়ে উঠেছে সাধারণ মানুষের বেঁচে থাকা, সংগ্রাম ও প্রেরণার প্রতীক। কাজী মাহিম হাসান, RTV। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।